আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা যে যার মতো করে অবশ্যই ভালো আছেন। দেখুন, ভালো আছেন এই বিষয়টা বলা আসলে অনেক কঠিন, বা এই বিষয়টা বলতে গেলে অনেক কিছুই কিন্তু চিন্তা করতে হয়। প্রথমে যেটি চিন্তা করতে হয় সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে সংকট। এই যে সংকট এবং এই সংকট মোকাবেলায় বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে জনগণ কতটুকু আসলে ভালো আছে, বা জনগণ কতটুকু এই সংকট থেকে উত্তরণ পাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাবার বিষয়। কারণ দিন শেষে এই জনগণই হচ্ছে একটি দেশের চালিকা শক্তি। জনগণ যে মতামত দিবে, বিশেষ করে জনগণ যদি কারো উপর খুব বেশি বিরক্ত হয়ে যায়, সেটা কোনো স্থানীয় পর্যায়ে হোক কিংবা কেন্দ্রীয় পর্যায়ে হোক অথবা জাতীয় পর্যায়ে হোক, যখন জনগণের ক্ষোভটা অনেক বেশি বেড়ে যায়, তখন সেই ক্ষোভ থেকে একটি সরকারের পতনের ঘটনাও কিন্তু ঘটে যায়। আবার জনগণ যদি কারো উপর সন্তুষ্ট থাকে এবং জনগণ তার যে কাঙ্ক্ষিত আশা রয়েছে, তার যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে, সেটি যদি স্থানীয় পর্যায় থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত সেটি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সেই সরকার কিংবা সেই স্থানীয় জনপ্রতিনিধি তাকে কিন্তু বারবার ক্ষমতার চেয়ারে ডেকে এনে বসায়। এটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের, বা বাংলাদেশের জনগণ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব। কারণ দিন শেষে কোনো জনগণই চায় না সে খারাপ থাকুক, সে নিরাপত্তাহীন থাকুক। বাজারে গিয়ে খাদ্যপণ্য কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে গিয়ে তার পকেট অনেক বেশি ফাঁকা হয়ে যাক, দিন শেষে যেন তার হিসাব মিলে, এটাই সেই জনগণ সবসময় প্রত্যাশা করে। আর এই প্রত্যাশাগুলো যারা পূরণ করতে পারে, তারাই কিন্তু জনগণের মাথার তাজ হয়ে টিকে থাকে। এখন এই যে জনগণের প্রত্যাশা কিংবা জনগণ মাথার তাজ বানিয়ে রাখে অথবা জনগণ ছুঁড়ে ফেলে দেয়, টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে, এই কথাগুলো আসলে কেন বললাম? দেখুন, সম্প্রতি আমরা দেখেছি আওয়ামী লীগকে কিন্তু একদম পুরোপুরিভাবে বিল পাশ করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই নিষিদ্ধ প্রসঙ্গে আমি বর্তমান সময়ে আজকের আলোচনায় কোনো কিছু বলবো না। কারণ এটা নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন পর্যবেক্ষক বিভিন্নভাবে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছেন। আমি যে কথাটা বা যে আলোচনাটা এখন আপনাদের সাথে করতে এসেছি, সেটা মূলত এই নিষিদ্ধ প্রসঙ্গেই, কিন্তু সেখানে জনগণের একটি গুরুত্বপূর্ণ জরিপ এবং রায় নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ আদেশ বা নিষিদ্ধ যে অধ্যাদেশ, সেটি সম্পর্কে অবগত আছেন। এটি অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছিল। সেটা প্রেশার গ্রুপের কারণে হোক কিংবা আওয়ামী লীগের উপর যে সকল আনীত অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগগুলোর কারণে হোক, তবে তাদের এই অধ্যাদেশটি সংসদে বিল হিসেবে পাশ করেছে কিন্তু নবগঠিত বিএনপি সরকার, এবং তাদের সাথে রয়েছে বিরোধী দলীয় দল জামাতে ইসলাম এবং এনসিপি অন্যান্যরা। এই যে বিল পাশ হলো, এই বিল পাশ করার পর জনগণের প্রতিক্রিয়া কি, এই প্রতিক্রিয়া নিয়ে কিন্তু বেশ কয়েকটি জরিপ ইতিমধ্যে হয়ে গেছে, যে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ আদেশ বা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ চান দেশের জনগণের কত শতাংশ। দেখুন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আপনি তাক লেবে যাবেন। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ প্রসঙ্গে, আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, এই সকল প্রসঙ্গে বিদেশি দেশি অনেক জরিপ হয়েছে। এবং সেই সকল জরিপে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে দেশের অনেক মানুষ, বলতে গেলে অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে কিন্তু সে সময় নির্বাচনে আসতে দিতে চাননি, বা তারা বলেছেন যে বিচার হওয়ার পর আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে বা রাজনীতির মাঠে ফিরতে পারবে।
কিন্তু এই যে বর্তমান সময়ে নিষিদ্ধ আদেশ পুরোপুরি শাস্তি সহ সংসদে বিল পাস করা হলো, এটির পর যে জরিপগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে দেশের জনগণের রায় কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে গেছে। অর্থাৎ দেশের প্রায় 57 থেকে 60% মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করে থাকেন কিংবা যারা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক, তারা বলছেন এই নিষিদ্ধ আদেশ প্রক্রিয়া সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দলের উপর নির্যাতন, এবং তারা দলমত নির্বিশেষে এটিকে কোনোভাবে মেনে নিচ্ছেন না। এর পক্ষে জরিপে উল্লিখিত বিভিন্ন মন্তব্য কিন্তু সামনে এসেছে। জনগণ বলছেন একটি রাজনৈতিক দলকে বিচারিক প্রক্রিয়া রাখা একটি জিনিস, কিন্তু সেই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া কিংবা তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাজনীতির বাইরে রেখে দেয়া, এটা কোনোভাবেই কিন্তু গণতান্ত্রিক পরিবেশের মধ্যে পড়ে না। অর্থাৎ রাজনৈতিকভাবে আদর্শগত অমিল থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা এই দেশের জনগণ কিন্তু কোনোভাবে মেনে নিচ্ছেন না। এখন এই যে 60% মানুষ কিংবা 57% মানুষ এই নিষিদ্ধ আইনের বিপক্ষে অবস্থান নিলেন, এটি থেকে পরবর্তী প্রেক্ষাপট আসলে কি হতে পারে? দেখুন, আমি পূর্বে জনগণের ক্ষোভ, জনগণের ভালোবাসা, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিছু কথা বলেছিলাম। মূলত এই কারণেই এই কথাগুলো বলেছিলাম। জনগণ যদি কোনো একটি সরকারকে বা তার কাজকর্মকে পছন্দ করে, তাহলে সেই সরকারকে তারা মাথার তাজ বানিয়ে রাখে। এই কথা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। আবার জনগণ যদি কোনো একটি সরকারের কাজে অসন্তুষ্ট হয় বা সেই সরকারের কাজকর্ম যদি দেশের সাধারণ জনগণ মনে করে এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ, তাহলে সেই সরকার কিন্তু বেশি দিন কোনোভাবে সার্ভাইভ করতে পারে না, অথবা জনগণ তাদের নানা ক্ষোভের বহিঃপ্রকাশ কোনো না কোনো দিন কিন্তু ঘটিয়ে ফেলে। দেখুন, এই যে জরিপগুলো হলো, এই জরিপগুলোর পর বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক এই জরিপের উপর ভিত্তি করে অনেক বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ব্রিটিশ কয়েকজন, বিশেষ করে মাইকেল কুগেলম্যান সহ কয়েকজন বিশ্লেষক তাদের নির্দিষ্ট কলামে বিশ্লেষণ উপস্থাপন করেছেন, এবং তারা একটি জিনিস এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে জনগণ দেশে আসলে কি চায়। জনগণ দেশে শান্তি চায়। এখন আওয়ামী লীগকে বিল পাশ করে নিষিদ্ধ করে দেওয়া হলো, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো। এখন যদি তারা কোনো কারণে দেশে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই সাধারণ জনগণ যারা আছে, যারা এই জরিপে অংশ নিয়েছে বা বিএনপিকে ভোট দিয়েছে দলমত নির্বিশেষে, তাদের যদি কোনো শান্তি নষ্ট হয়, তাহলে এই বিএনপি সরকারের জন্য বা এই সরকারের এই কাজকর্ম কোনোভাবে কিন্তু তারা গ্রহণ করবে না। আর এটিকে সাধারণত জনক্ষোভ বা জনরোষ হিসাবে সেই সকল বিশ্লেষকরা উল্লেখ করেছেন। দেখুন, এই যে জনরোষ, এই জনরোষের কথা বলতে গেলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। আমরা বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু এরকম দেখেছি, যে অতীত ইতিহাসে এরকম বহু প্রমাণ রয়েছে যেখানে জনগণের ক্ষোভ বা জনরোষ এমন পর্যায়ে চলে গেছে, যে পর্যায়ে যাওয়ার পর একটি ব্যবস্থা সম্পূর্ণভাবে পতিত হয়ে গেছে, সেখানে নতুন একটি ব্যবস্থা তৈরি হয়েছে, অথবা 3 মাসের ব্যবধানে একটি নির্বাচিত সরকার আরেকটি পরিবেশ তৈরি করে নির্বাচন দিতেও কিন্তু বাধ্য হয়েছে। এখন দলমত নির্বিশেষে দেশের জনগণ যারা শান্তি চান, যারা কোনো ধরনের অস্থিরতা চান না, তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিল পাশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এবং তারা স্পষ্টভাবে বলছেন যে এটি আসলে গণতন্ত্রের জন্য হুমকি, এবং বিএনপি এই কাজটি ভুল করেছে। এখন আমার প্রশ্ন হলো, বিএনপি কিংবা বর্তমান সরকার বা যারা সংসদে আছেন, তারা কি আদৌ জনগণের কথা চিন্তা করে এই কাজটি করেছেন, কিংবা পর্দার আড়ালে আসলে তারা কি অন্য কোনো ছক করছেন? দেখুন,
এই প্রশ্নের উত্তর খুব কঠিন, তবে আমি সহজ ভাষায় একটি উত্তর দিতে চাই। সেটি হচ্ছে, দলমত নির্বিশেষে যখন গণতন্ত্রের প্রশ্ন আসে, তখন যদি জনগণ কোনো একটি আইনের বিপক্ষে চলে যান, তখন সেটি কিন্তু সেই প্রতিপক্ষকে শক্তি যোগায় যারা আসলে এই আইনের দ্বারা নির্যাতিত, অর্থাৎ আওয়ামী লীগ। এখন এই যে 60% বা 57% মানুষ, এরা কিন্তু সবাই আওয়ামী লীগের সমর্থক নন। আবার এদের মধ্যে আওয়ামী লীগের জনসমর্থকও আছে। তবে বর্তমান সময়ে দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী সম্পূর্ণ 57% কিংবা সম্পূর্ণ 60% যদি আওয়ামী লীগের জনমত ধরে নেওয়া হয়, তাহলে আমি বলবো এটা সব থেকে বড় মূর্খতা হবে আমার জন্য। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এসেছে এবং আপনার পাড়া মহল্লা কিংবা আপনার এলাকা যদি আপনি খুব ভালো করে অবজার্ভ করেন, তাহলে দেখবেন সেখানে আওয়ামী লীগের সমর্থক অবশ্যই আছে, বিএনপির সমর্থক অবশ্যই আছে এবং নতুন দলের সমর্থকও কিন্তু সেখানে রয়েছে। তাহলে 60% কিংবা 57% জনমত সমর্থক আওয়ামী লীগের হওয়া বর্তমান সময়ে অসম্ভব। তাহলে এত মানুষ কেন আসলে এটার বিপক্ষে অবস্থান নিল, বা কেন তারা মনে করছে যে এটি একটি ভুল সিদ্ধান্ত? মূলত এরা সবাই গণতান্ত্রিকভাবে সচেতন এবং তারা কখনোই চায় না দেশ অস্থিতিশীল হোক। ব্রিটিশ বিশ্লেষক থেকে শুরু করে যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন, তারা যেভাবে বলছেন দেশ অস্থিতিশীল হতে পারে, ঠিক এই ভয়টাই কিন্তু এই জনগণরা পাচ্ছেন বা এই সাধারণ নাগরিকরা পাচ্ছেন। এবং এই ভয়ের তাড়নায় তারা কিন্তু বলছেন, দেশে যদি কোনো প্রকার অস্থিতিশীলতা তৈরি হয়, সেটা কিন্তু বিএনপি সামাল দিতেও পারবে না। কারণ বর্তমান সময়ে বিএনপি বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে, এই পরিস্থিতিতে তাদের সংকট মোকাবেলা করতে করতেই কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। সেখানে যদি নতুন একটি তৃতীয় শক্তি, রাজনৈতিক শক্তি যারা নিষিদ্ধ হয়ে গেছে, তারা যদি কোমর বেঁধে আন্দোলন সংগ্রামের ডাক দেয়, বা তারা যদি বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাদেরকে সামাল দেওয়া কিন্তু এই সরকারের জন্য আরেকটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। সর্বোপরি আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে জনগণের রায়কে কখনো কিন্তু অবহেলা করতে নেই। বিশেষ করে যেখানে গণতান্ত্রিক পরিবেশের প্রশ্ন আসে, গণ অধিকারের প্রশ্ন আসে, জনগণের ভোটাধিকারের প্রশ্ন আসে, রাজনৈতিক অধিকারের প্রশ্ন আসে, সেখানে যদি জনগণের রায়কে বা এরকম জরিপকে কোনোভাবে উপেক্ষা করা হয় বা চোখের আড়ালে রাখা হয়, তাহলে কিন্তু জনগণ এর যে একটি ফলাফল, সেটি কিন্তু তারা বিভিন্ন প্রক্রিয়ায় পরবর্তী সময়ে দিতে শুরু করবে। এখন জনগণের এই রায়কে সম্মান জানানো আমি মনে করি একটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই জনগণই সরকারকে মাথার উপরে রাখে, আবার এই জনগণই একটি সরকারকে মাথা থেকে নিচে নামিয়ে দেয়। আমার মনে হয় বিএনপি নীতি নির্ধারক যারা আছেন কিংবা বর্তমান সংসদের যারা নীতি নির্ধারক আছেন, তারা ব্যক্তিগত কিংবা দলীয় যে আতঙ্ক অথবা তাদের উপর দীর্ঘ আওয়ামী লীগ শাসনামলে যে স্ট্রিম রুলার চলেছে, তাদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, সেই নির্যাতন নিপীড়নের স্ট্রিম রুলার থেকে তারা খুব বেশি আতঙ্কিত এবং ভীতগ্রস্ত। তবে তাদের এই ভীতগ্রস্ত কিংবা আতঙ্কিত অবস্থায় নেওয়ার সিদ্ধান্ত আমি মনে করি ভবিষ্যতে জনগণের যে রায়, সেই রায়কে পরিবর্তন করে দিতে সক্ষম। দেখুন, এখনই দলমত নির্বিশেষে 57 থেকে 60% মানুষ গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। তারা বলছেন যারা দোষী তাদের বিচার হোক। দল হিসাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনোভাবে সমীচীন নয়। কারণ এখানে হাজার হাজার কর্মী সমর্থক রয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। নিষিদ্ধ করা মানেই হলো তাদের গণতান্ত্রিক অধিকার বিনষ্ট করা। আর গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক অধিকার যেখানে বিনষ্ট হয়ে যায়, সেই দেশ কিন্তু খুব সহজে স্থিতিশীলতা অর্জন করতে পারে না। এখন হয়তো আওয়ামী লীগ চুপ আছে, কিন্তু কিছুদিন পর তারা যে চুপ থাকবে
তারা যে মাঠে নামবে না এর গ্যারান্টি কিন্তু আপনি আমি কেউ কোনোভাবেই দিতে পারবো না। আর রাজনীতিতে যখন নিষিদ্ধ কোনো সংগঠন বা আইনি মারপ্যাচে যারা রাজনীতির মাঠের বাইরে আছে, তাদের একমাত্র লক্ষ্য থাকে রাজনীতিতে ফেরা, রাজনীতিতে অংশগ্রহণ করা, তাদের দাবি আদায় করা, তাদের অবস্থান পুনরায় ফিরে পাওয়া। তখন কিন্তু তারা কোনো বাছবিচার করে না, কোনো রাগঢাক রাখে না, কোনো কিছু তোয়াক্কা করে না। এবং আওয়ামী লীগের যে ডাইহার্ড ফ্যান রয়েছেন বা আওয়ামী লীগের যারা একদম অন্ধভক্ত রয়েছেন, তারা কিন্তু দেখবেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু খুব সরব। আইন পাশ হওয়ার পরও তারা কিন্তু আত্মগোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক তারা বলেই চলেছেন যে তিনি আওয়ামী লীগ। এতদিন হয়তো তাদের মধ্যে একটা ভয় ছিল যে আমি আওয়ামী লীগ করি, আমি যদি আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলি তাহলে হয়তো বা আইনে মার পেছে পড়ে যাব। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে তাদের ভিতরে যে ভয়ভীতি ছিল এতদিন, সেই ভয়ভীতিটুকু এখন নেই। এই যে ভয়ভীতিহীনতা, এটা কিন্তু তাদেরকে যদি একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে সুসংগঠিত করে বলা হয় যে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য একযোগে মাঠে নেমে পড়ুন, তারা কিন্তু দ্বিধা করবে না। কারণ তাদের মধ্য থেকে ভয় ভীতিটুকু চলে গেছে, বা সরকার এমন সব কার্যকলাপ করেছে যে কার্যকলাপগুলোর কারণে তাদের মধ্যে থাকা যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক তারা ভুলে গেছে। এবং একটি মানুষের মধ্য থেকে যখন ভয় ভীতি আর আতঙ্ক সরে যায় বা চলে যায়, তখন কিন্তু সে কোনো কিছু তোয়াক্কা করে না, সে বেপরোয়া হয়ে ওঠে। আর একটি বেপরোয়া লাগামহীন বস্তু, ব্যক্তি কিংবা গোষ্ঠী অথবা রাজনৈতিক দল, সেটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। যে কারণে আমি প্রথমে বলেছি যে বাংলাদেশের রাজনীতির এমন ইতিহাস রয়েছে যে ইতিহাসে 3 মাস পরেও নতুন সরকার আরেকটি পদ্ধতিতে এসে আরেকটি নির্বাচন দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশে এরকম যদি কোনো ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কিছু এখানে থাকবে না। তবে এই যে জনগণের রায়, এই জনগণের রায়কে যারা সম্মান দিতে জানে বা যারা সম্মান দিবে, তারাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশে ক্ষমতায় থাকবে। এবং এই যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু কখনো জনগণকে শান্তি দেয় না, জনগণকে সুরক্ষা দেয় না। আর জনগণ কিন্তু সুরক্ষাটাই সব থেকে বেশি চায়, এটাই জনগণের প্রধান প্রায়োরিটি, শান্তি এবং সুরক্ষা। সেখানে যদি বিশৃঙ্খল পরিস্থিতির কারণে জনগণের শান্তি এবং সুরক্ষা নষ্ট হয়ে যায়, তাহলে এর পরিণতি ভালোর পরিবর্তে খারাপের দিকেই যায়। আমি আশা করব আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা জনগণের শান্তির কথা চিন্তা করবেন, রাজনৈতিক স্থিতিশীলতার কথা চিন্তা করবেন। কারণ দিন শেষে রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের শান্তি আমরা সবাই প্রত্যাশা করি। দিন শেষে আমরা ভাবি আমরা যেন ভালো থাকি, আমরা যেন শান্তিতে থাকি, আমরা যেন নিরাপদে থাকি, এবং সবশেষে চিন্তা করি আমাদের দেশটা যেন ভালো থাকে, স্থিতিশীল থাকে। দর্শক, আলোচনা অনেক দীর্ঘায়িত করে ফেললাম, এখানে শেষ করতে হবে। তবে মুদ্রা কথা সেটি হচ্ছে জনগণের রায় যেভাবে আওয়ামী লীগের দিকে চলে যাচ্ছে, বা এই নিষিদ্ধ অধ্যাদেশের বিল পাশ করার বিপক্ষে যেভাবে জনগণের অবস্থান দাঁড়িয়ে গেছে, তাতে আমার মনে হয় বিএনপির এই সিদ্ধান্ত বা সংসদের এই সিদ্ধান্ত হয়তোবা বুমেরাং হয়ে উল্টো তাদের উপরে ফিরে আসতে পারে। এখন আসলে দেখার অপেক্ষায়। যারাই এই জরিপে অংশ নিয়েছেন তারা কোনো না কোনো দিন কি আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের রাজনৈতিক পদ্ধতিগত পথে ফিরে আসার পক্ষে সমর্থন দেন কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের ভালো হোক কিংবা মন্দ হোক যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।